ক্যানিং পুলিশ স্টেশন থেকে 1 কিলোমিটারও দূরত্ব নয়, ক্যানিং ওম্যান পুলিশ স্টেশন থেকে 600 থেকে 700 মিটারের দূরত্ব প্রায়। এবং সেখানেই মেন রোডের ধারে এই ঘরে থাকতো জাভেদ। যেদিন জাভেদ এসছিল সেদিনই জম্মু কাশ্মীর পুলিশ, এসটিএফ তাদের হাতে গ্রেফতার হয় জাভেদ। জাভেদ তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার, লস্করে তৈবার সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক, টেররিস্ট সন্ত্রাসবাদী জাভেদ। জাভেদ এখানে কার সাথে দেখা করতে এসেছিল? এই বাড়িতে থাকতো জাভেদের শ্যালক জামাইবাবু, তার নাম গুলশান। গুলশান এখন নেই, এই বাড়িতে ঢোকাও যাবে না, কারণ ভেতর থেকে তালা মারা, কেউ গেট খুলবে না। গুলশান এখানে থাকে না। আমরা গুলশানকে ফোন করেছিলাম, গুলশান এখানে আসতেই চায় না। গুলশানের অনেক বক্তব্য, এই গুলশানেরও নাম জড়াচ্ছে। জাভেদ আপনার ভগ্নিপতি? আচ্ছা, তো জাভেদ তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার আপনি জানতেন না? তাহলে জানলে তো তাহলে কোথায় আসবে এখানে? তাহলে আমি আসতে যেতাম। আচ্ছা, আপনি জানতেনই না? না না না, আপনিও তো কাশ্মীরে থাকেন। থাকি তো কাশ্মীরে, কিন্তু কোথায় থাকেন? কোথায় থাকেন কাশ্মীরে? আমি ওকে বলে নিষাদ গার্ডেনে কাজ করছি। নিষাদ গার্ডেন। আচ্ছা, জাভেদ এর আগে এসেছিল কলকাতায়? ও মেয়ে শরীর খারাপ আছে, ও টিউমার আছে, ও ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার দেখাতে ক্যানিং এ? না, ক্যানিং এ নেই, কলকাতা। ও এখানে আমার কাজে এসে কলকাতা গেছিল। আচ্ছা, জাভেদ কি করতে এসেছিল এবার? এসছিল তো আমার কাজে ঘুরতে এসছিল। কি করতে এসেছিল আপনার সাথে? ফের বলছি না, ও এখানে ঘুরতে এসেছিল। ঘুরতে? তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার ক্যানিং এ ঘুরতে এসছে? ট্রেনিং এ আমি জানি না সেটা, আপনি ফের বলছেন, সে একই প্রশ্ন বলছেন, একই প্রশ্ন আপনি বলছেন। আমি বলছি তো ও এসেছিল আমার কাছে ঘুরতে এসেছিল, সেটাই বলছি। ও বাকি সব পুলিশ জানে, তো এখন কাশ্মীরে আছে। কে কাশ্মীরে আছে? ওই যাবে কোথায় আছে, কাশ্মীরে আছে। আচ্ছা, আর প্রশ্ন করছি যে আপনি, আপনার থ্রুতে যেমন জাভেদ এসছে, এর বাইরে আরো কোনো লোকজন এসছে? আমার থ্রু এসেনি, আমার থ্রু আপনি কি ভুলভাল বলছেন? আপনার থ্রু আসেনি? আপনি তো ওকে বাড়ি ভাড়া করে দিয়েছিলেন। কি বাড়ি ভাড়া? কোন বাড়ি ভাড়া? এই যে বাড়িতে ছিল। আমি আমার কাজে এসেছিল, আমি ভাড়া আসিনি। আমার বাড়ি এসেছিল। তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার আপনার বাড়িতে কি করতে এসেছিল? তেহরিকুল মুজাহিদিন কমান্ডার আমি জানি না। আপনি কাশ্মীরের লোক, আপনি তেহরিকুল মুজাহিদিন জানেন না? 1990 সালে ইউনুসের তৈরি করা তেহরিকুল মুজাহিদিন জানেন না? আমি জানি না সে আপনি কি প্রপোজটি কি আছে। এখন আমি যা বলছি সেটাই আমি শুনে। আমার বোন 2008 আমার বোনের সঙ্গে ও বিয়ে হয়েছে। তারপরে আমি ওর সঙ্গে বেশি নেন, ও দূর থাকে, আমার বাড়ি থাকে 15 কিলোমিটার দূর থাকে, 15-20 কিলোমিটার। সে আমার ওখানে ওর সঙ্গে ভালো হতো না, থাকতো না আমার। ও এখন এসে ও মেয়ের শরীর খারাপ, এই জন্য। আপনি এখন কোথায় আছেন? আপনি কি ক্যানিং এই আছেন? ট্রেনিংই আছে, ওর কোথায় যাবো? ক্যানিং এ কোথায় আছেন? আপনার সঙ্গে কি আছে আমার? বলতে আপনার অসুবিধা কি? আপনি একজন ভারতীয় নাগরিক, আপনি সংবাদ মাধ্যমকে বলতে পারছেন না? আমি বলবো না আপনি কোথায়। আমি ট্রেনিং এ আছি, আপনি খালি এই বলছেন কোথায় আছে, কি করছেন। আমাকে আপনি আমাকে বসতে দেবে না এখানে। আচ্ছা, শোনা যাচ্ছে লোক, আমি ব্যবসাদার লোক, 50 বছর হচ্ছে। আপনি জিনিস করো, ওরা ট্রেনিং থানায় তা আপনি 2008 সালে আপনার বোনের সাথে বিয়ে হয়েছিল জাভেদের। আপনারা জানতেন না যে জাভেদ তেহরিকুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত? জাভেদ টেররিস্ট আপনারা জানতেন না? না না না। আপনারা কাশ্মীরে থাকেন, কাশ্মীরে এত সমস্যা, ও পাকিস্তানে গেল, পাকিস্তান থেকে ট্রেনিং নিল, দিওয়ানে খাস, দিওয়ানে আম, লস্করে তৈবা, এত কিছু হয়ে গেল, আপনারা কিচ্ছু জানতেন না? কথা আমার কাজে বলতে হবে না, ও আপনি পুলিশে জেনে নেন। ও ইন্টারগেশন ওখানে চলছে, কি করছে ও ওখানে ও হবে। আমার সঙ্গে কেন এই কথা? আপনার সঙ্গে জিজ্ঞেস করছি কারণ আপনার কাছেই তো দেখা করতে এসেছিল। আপনার কুটুম আসবে আপনার বাড়ি, আপনি কি ওকে পারবেন? আমার কুটুম যদি টেররিস্ট হয়, আমি তো তাহলে ভারত সরকারকে প্রথমে ফোন করে বলবো টেররিস্ট। আপনি করেছিলেন? আমার কি আমার তো জানি, আমি দেখি নেই, তো আমি কি করে বলবো? तुम कश्मीरी नफर? हाँ हाँ। अच्छा, सब
कैसे हो? बस ठीक है आपकी दुआ से ठीक है। ये क्या हो गया? ये सब चीजें कब से हुई? कब आया जावेद इधर और आप अचानक हमारी मीडिया में कैसे हैं आप? हम वो आया था इधर कब 19 तारीख और कब पकड़ा गया वो? 19 तारीख को पकड़ा गया। श्रीनगर के हैं, आपने कहाँ बताया? आप कौन सी जगह के हैं? आप कश्मीर में श्रीनगर निशाद निषाद गार्डन के हैं। और ये जावेद कहाँ का है? वो भी श्रीनगर के हैं? ये ना वो श्रीनगर है, वो छानपुरा है, दूसरा एरिया है। हाँ सी, मैंने देखा है, इलाका देखा हुआ है। तो देखिए, आप तो एक मेहनतकश मजदूर और बहुत ही नेक इंसान लग रहे हैं हमें। तो आप मीडिया के सामने आके बात कीजिए। जी सुनिए, हम इनको भाई जो हमारा भाई है ना, जो घर में हम रहते हैं सर, वो बेचारे भी पागल हो गए हैं, उनको भी उल्टा पुल्टा बोल रहे हैं। आपने सुना ही होगा, आपने देखा ही होगा। नहीं देखा हम लोगों ने, मतलब देखा ही होगा। आप मिलिए हजूर। मेरी एक गुजारिश आपसे ये है कि आप यदि मिलके कहीं भी मिलिए, आप मिलके यदि बात करेंगे तो उसका एक अलग अपना एक अलग ये होगा। और जितनी भी गलत बातें आप उसमें बताइए ना, कि आपको मीडिया ने जो भी पूछा है सच्चाई क्या, बताइए उस बात को, कोई प्रॉब्लम नहीं है। आप बोले हमको काम मिलना है, हम आएंगे उतरिए हम घर पे आ जाइए। आपका जो घर है जहाँ आप रहते हैं रेंटेड, वहीं आ जाइए ना। वहाँ नहीं, उनको परेशानी होता, वो जो घर वाले हैं उनको बेचारों को परेशानी होता है। थाना का सामने आ जाइए। ओके सर, मैं आ जाऊंगा। গুলশানকে বারবার প্রশ্ন করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে জাভেদ কি কিছু টাকা পয়সার লেনদেন করেছিল, করলেও কেন করেছিল, কত করেছিল, এবং সেই সমস্ত কিছু তথ্যের হদিশ পাওয়ার জন্য আমরা গুলশানকে ফোন করি। একা নই, আমি ইলমাস সৈয়দ এবং কর্নেল A.K. শ্রীবাস্তব, এক্সপিরিয়েন্স ডিফেন্সম্যান, যিনি আজমল কাসাবের মতো টেররিস্টকেও 2008 সালে ইন্টারোগেট করেছিলেন। এটা সম্ভব নয়। জাভেদ যদি ওনার বোনের বিয়ে করেছে, রাইট, তার মানে হলে উনি জাভেদ সম্বন্ধে জানতেন। এর মধ্যে বারবার বলছেন আমি জাভেদ সম্বন্ধে জানতাম না। এটা ভুল, এটা মিথ্যা। বিকজ আউট অফ ফিয়ার, উনি ভয়ের এই কারণে জানছেন, কিন্তু উনি জানতেন যে জাভেদ কে আছে, কেন এসছে, এটা ব্যাপার আছে। আর সঙ্গে সঙ্গে ধরা পড়ছে, কেন ধরা পড়ছে, কে খবর দিয়েছে, এটা আমরা জানি না। তাহলে ওনার লেটস ওয়েট ফর 10 o'clock, যেখানে উনি যখন দেখা করবেন তখন মনে হয় যে ওর উপর থেকে আরো যেটা ভিল আছে, যেটা পর্দা আছে, ওটা উঠবে। আর আপনি ঠিকই জায়গায় আছেন, এখানে ভেতরে লোক আছে, হয়তো গুলশানের মধ্যেই থাকতে পারেন, কিন্তু এটা তো একটা সিভিল এরিয়া আছে, আমরা ভেতরে যেতে পারি না। আমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, উনি খুব গ্রাসিয়াস, উনি আমাদের সঙ্গে দেখা করবেন। তো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডলি, আমরা যা দেখতে পাচ্ছি, এটা মানে বাজারের মধ্যে আছে। আর গুলশানও বলছেন ইনি 1 মাস আগে এসছেন এখানে, তার মানে অন্য কোনো জায়গায় থাকতেন। কেন এটা জায়গাটা ছাড়লেন, এটা সব কথা ওনার সঙ্গে কথা বলার পর 1 ঘন্টার পর এটা আমরা জানতে পারি। এই বাড়ির দোতলায় থাকতো তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার জাভেদ, যাকে ধরা হয়েছে। এই বাড়ির ঠিক উল্টো দিকে এই বাড়িতে এই মুহূর্তে কাজ চলছে, কিছু ওয়ার্কার আছে, গত 2 সপ্তাহ ধরে কাজ করছে। দেখুন, একটা সিসিটিভি রয়েছে, কিন্তু বোধহয় ওই সিসিটিভিটা কাজ করে না। যদি ওই সিসিটিভির ফুটেজ দেখা যায়, তাহলে কবে এসছে, কবে গেছে, গুলশান কবে থেকে আছে, সেই ছবি পাওয়া যাবে। ওই কম্বল নিয়ে বার হয় ভ্যানে, এই অবধি দেখলাম জানলা। কি করে? শাল না কম্বল? ওই শাল কম্বল, এই যেটুকুনি করে নিয়ে যান ওই। হ্যাঁ, আমরা কাজের মানুষ, আমরা আসি 9টার দিকে। টিভিটা চলে? আমরা ঠিক বলতে পারি না। বাড়িতে কেউ থাকে না? না, ওরা বেড়াতে তো দেখলাম একজন ঢুকলো। ওটা বাড়ির মালিক নয়। বাড়ির মালিক নয়? এই সিসিটিভি ক্যামেরা চলে? না, চলে না? না। এমনি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, এমনি লাগিয়ে রেখেছি। তোমার যাচ্ছেন কেন? তোমার সাথে কথা বলার আমার সময় নেই। সিসিটিভি কাজ করেনি? না, কাজ করেনি। আমাদের ডিভাইস আজকে 15-20 দিনের ওপরে ডিভাইস শব্দ করছে। যদি আপনি বিশ্বাস না করেন, চলেন দেখাচ্ছি। না, শব্দ করছে বলে আমরা বাইরে চলে যাওয়ার সময় বন্ধ করে দিই, যেহেতু মিস্ত্রি কাজ করছে। আমরা যেদিনকে আসি সেদিন রাতের বেলা নাকি এরকম একটা হয়েছে। তারপরের দিনকে আমরা রিলেটিভের বাড়ি চলে যাই। কালকে আমরা এসেছি, তখন দেখলাম যে আর কি কোনো সমস্যা নেই, কাউকে দেখতেও পাইনি আমরা কাল থেকে। আমাদের একটা নিজেদের রেপুটেশন খারাপ হচ্ছে যে পাড়ায় এরকম হয়েছে, কিন্তু আমরা তো কেউই জানি না। রাতে যখন ওনাকে নাকি এখানে দেখা করতে নিয়ে এসেছিল, ধরেছে নাকি অন্য কোথাও,
আমরা রাতেও খবর পাইনি, সকালেও পাইনি। আপনাদের মতন রিপোর্টার যখন 1টা-1:30টার দিকে আসে আমরা তখন জানতে পারি যে ধরা পড়েছে। 25শে নভেম্বর থেকে ভাড়া থাকছে এই গুলশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা শুনেছি। এগ্রিমেন্ট আছে ওনাদের কাছে স্ট্যাম্প পেপারের উপরে এগ্রিমেন্ট করা আছে। মে মাস না মার্চ মাসে এরকম একটা ওনাদের ছেড়েও চলে যায়, কারণ ওরা তো শীতকালে আসে, শাল ব্যবসা করে ফের চলে যায়। এখানে নতুন এসেছে ওনারা। এর আগেও আসতো? না না না, এখানটায় নতুন ভাড়া এসেছে। ওনারা ভাড়া থাকতো সেই গার্লস স্কুল পাড়ার ওখানে নূরমহলে ভাড়া থাকতো। হ্যাঁ, প্রথম থেকেই ওনারা ওখানেই ভাড়া থাকতো। ওখানে কোনো একটা হয়তো ঘর পায়নি বা কোনো সমস্যা হচ্ছে, এখানে 1 মাস হয়েছে এসেছে, আর এখান থেকেও ধরা পড়েনি। বারবার যখন লোক আসছে, আমাদের পাড়ার একটা সমস্যা হচ্ছে, সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমাদের এই জিনিসটা নিয়ে খুব বিরক্ত বোধ করছি আমরা। ওই জন্য আমার বাবা ওরকম বলছে যে কারণ কেন বাজে জিনিস একটা, যে আমার পাড়ায় এরকম হচ্ছে, পাড়ার নাম খারাপ হচ্ছে না। দেখুন, কোনো পাড়ার কোনো বাসিন্দাই চায় না যে কেউ অসুরক্ষিত থাকুক। এনাদের যে রাগ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জায়েজ, অত্যন্ত ভ্যালিড। এই রাগটা হলো নিজের পাড়ায় একটা জঙ্গি নিজেদের অজান্তেই এখানে ছিল, সেই রাগটা। এনারা সবাই ভারতীয়, এনারা আমার আপনার মতো ভারতবর্ষকেও ভালোবাসে, আপনার থেকেও হয়তো বেশি ভালোবাসে এনারা। কিন্তু এই রাগটা কখনো এনাদের অপরাধী হওয়ার প্রমাণ নয়। এই রাগটা আরো বলে দেয় এই জাভেদ নামক টেরারিস্ট এখান থেকে গ্রেফতার হওয়ায় এখানকার পাড়ার লোকজন কত রেগে আছে। গুলফাম, তিনি বড় ভাই, তিনি 25 বছর ধরে এখানে আছেন, একটা শালের ব্যবসা চালাচ্ছেন। কাশ্মীরি ছেলেমেয়েদের বারবার তিনি এখানে আসেন। এরকম 2জন কাশ্মীরি ছেলেমেয়েদের আমরা দেখাও পেয়েছি, তারা ওনার দোকানে কাজও করছেন, প্রতিবারই তার কাছে আসেন। তিনি আমাদের দেখে তেড়ে উঠলেন, প্রায় মারতে উঠলেন, সেই ছবিও আমাদের কাছে আছে, আমরা দেখাবো। क्या करते हैं आप? बिजनेस खराब किया आपने? हमने और क्या? हम तो पहली बार हमें जिससे जहाँ पे हो गए वहीं पे कीजिए ना। ये आप कीजिए बंद, जहाँ पे हो गया वहाँ पे कीजिए। यहाँ पे तो आप क्या करना चाहते हैं? प्रमाण क्या करना चाहते हैं आप? आप क्या शांति देने चाहते हैं? आप लोग बाकी के साथ हम लोग को अलग कर रहे हैं, आप लोग कर रहे हैं। आप थाने में जाए ना, आए ना, हम आएंगे थाने में। हमने चोर है या कोई अपराध किया है हमने? हम नहीं आएगा, अंदर क्यों आएगा? बाहर में चाहे ना, बाहर में रहेंगे। बोलो क्या करना है? मैं नहीं चलता। अरे सर ये मत करो। গুলশানের দাদা মোহাম্মদ নিসার, তিনি দীর্ঘ 25 বছর ধরে এই বাংলাতেই ব্যবসা করছেন, শালের ব্যবসা করছেন। বাঙালি একজন মহিলাকে বিয়ে করেছেন, তার ভরাট সংসার। তার স্ত্রী জানাচ্ছেন যে জাভেদ এর আগেও এসেছিল ক্যানিংয়ে, 2021 সালে ছিল এই নূর মহলেই। কি করতে এসেছিল জাভেদ? জাভেদ তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার, লস্করে তৈবার সাথে যার লিঙ্ক আপ, যে পাকিস্তান থেকে প্রশিক্ষণ পেয়েছে, যে নিজে টেররিস্ট ক্যাম্প চালায়, সে কলকাতা তো ঘুরতে আসেনি। তাহলে কি তখন থেকেই লস্করে তৈবার নিশানায় কলকাতায় এবং ক্যানিংয়ে রেকি করতে, অর্থাৎ রেকনেসেন্স করতে এসেছিল জাভেদ? নিসার সাহেবের সাথে আপনার বিয়ে হয়েছে? আপনারা কত বছর এখানে? আপনার তো জন্ম এখানে। আমার বিয়ে হয়ে গেছে 25 বছর হয়ে গেছে। 25 বছরের বেশি। আর এনারা গুলশান, আপনাদের হচ্ছে গুলফাম। আমাদের গুলফাম শালাহাউস। আর গুলশান জাভেদের শালা হচ্ছে, জাভেদের জামাইবাবু হচ্ছে গুলশান। হ্যাঁ। জাভেদ হচ্ছে না মানে কি, হ্যাঁ, গুলশান যেখানে, ওখানে উনি এসেছিলেন। জাভেদ ওই যার যে কিন্তু 2 গ্রেপ্তার বছর আগে 2021 সালে তো জাভেদ এখানে হয়েছে। না না, এখানে আসে আমাদের এখানে এই মহলে আসে। তাহলে এই রাস্তায় এসে। হ্যাঁ, ওই অন্যদিকে থাকতো। তো জাভেদ তেহরিক উল মুজাহিদিন কাশ্মীরের ওয়ান অফ দ্য বিগেস্ট টেররিস্ট অর্গানাইজেশনের সেকেন্ড কমান্ডার। কেউ জানতো না? সত্যি জানি না, আমরা কি করে জানবো? আপনি জানবেন না, আপনি হ্যাঁ। বাঙালি, যারা কাশ্মীরি ইনিও তো তারাও জানে জানেন। না। সেটা কি করে বলবো? এইসব লোকের ব্যাপারে কেউ কিছু বলতে পারে? বলুন, আপনার মধ্যে কি আছে আমি জানতে পারবো? তো 2008 সালে গুলশান, মানে ওই যে হসপিটাল মোড়ে থাকে, গুলশানের বোনের সাথে বিয়ে হয়েছিল জাভেদ, ঠিক? সালটাও আমি জানি না, কিন্তু বিয়ে হয়েছে। কারণ সেকেন্ড হাজবেন্ড, মানে এই জাভেদ সেকেন্ড হাজবেন্ড। হ্যাঁ, কারণ ওনার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, এবার এই বিয়েটা উনি নিজে করেছেন। 2021 সালে এখানে কি করতে এসেছিল জাভেদ? সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তো। আচ্ছা, নিসার সাহেব তো রেগে যাচ্ছেন কেন? উনি রেগে যাচ্ছেন, ওনার ব্যবসা করতে হয়ে যাচ্ছে, ওনার তো কোনো লিঙ্ক নেই, ওনার কিছু জানেন না, রাখবেন না। উনি এমনি নিসার সাহেব এবং গুলশান ফার্ম হাউসের যিনি মালিক গুলশান সাহেব, দুজন ভাই। গুলশান সাহেবের শালা জাভেদ, ঠিক? 2021 সালে আপনি থাকেন নূরমহল এখানে। এতদিন অবধি গুলশান সাহেব তিনি এসে নূরমহলের আশপাশেই থাকতেন, এখানেই আশপাশে থাকতেন। তিনি হসপিটাল পাড়াতে থাকতেন না, সমাজের জন্য এখানেই আশপাশে থাকতেন। ওইদিকে থাকে। এই প্রথমবার এমন কি হলো, তিনি হসপিটাল পাড়ায় গিয়ে বাড়ি ভাড়া দিলেন?
উনি বাড়ি পাননি এখানে, তো ওই জন্য গাড়ি ভাড়া কেন নিয়ে বাড়ি নেয়নি কেন? আপনাদের বাড়ি ছিল তো? না, এখানে কোনো ভাড়া নেই। এখানে ভাড়া এবং রেন্টালি যেবার তিনি হসপিটাল পাড়ায় গেলেন সেইবারই জাভেদ এলো এবং জাভেদ আগে কি করে বলবো স্যার, এটা তো আমরা কিছু বলতে পারবো না, আমরা জানিই না। 2021 সালে জাভেদ এখানে কি করতে এসেছিল? সেটা বলতে পারবো না। এসেছিল তো? এসেছিল, সবাই দেখেছে, কি আমিও করেছিল? দেখেছি। কি করেছিল এখানে? এখানে এসেছিল, দেখেছি, দু একবার দেখেছি। কিন্তু আমরা তো সবসময় সবাইকে জিজ্ঞেস করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকানের মধ্যে থাকি, ব্যবসা করি। আমাদের প্রচন্ড ব্যবসাটা ভালো ছিল, মানে পুরো শেষ করে দিল ব্যবসাটা। এই যে আমাদের গুলশান ছিলেন, এই নভেম্বর মাসে আগে কোথায় থাকতেন? ওনার বাড়িতে কে কে আছে? গুলশান বাবু মানে ওই গুলাম আহমেদ, গুলাম আহমেদ, কোথায় থাকতেন? উনি শ্রীনগরই বাড়ি ওনা। গুলাম জি আপ যে না ছোট ভাই ওখানে ভাড়া থাকতেন আগে। কোথায় মা? ওই গলিতে। এখন তো অনেকদিন আমি জানি না গলিটা এক মাস কোথায়। আগে তো ছেড়েছেন। না না, 1 মাস আগে ছাড়েনি তো। 25শে নভেম্বর। নভেম্বর ওটা বলেছো তো। হ্যাঁ মা, উনি এসেছিলেন, এসে উনি ওখানটা মানে ওইদিকে কোথায় থাকতেন, থেকে মানে এক মাস আগে ছেড়েছেন মা। ওইটাই আমাদের প্রবলেম নাম্বার 1। নাম্বার 2, হয়তো আপনি জানেন না, গুলশান সাহেবের আশেপাশে যে 10টা অ্যাকাউন্ট আছে, গোলাম মোহাম্মদ গোলাম, আমরা জানি না, আপনি জানেন না। সবাই জানে উনি খুব একটা অ্যাকাউন্টে হাওয়ালা থেকে টাকা আসছে এমনটা অভিযোগ। আমি তো শুধু নম্বর, আমরা ওটাও জানি না। এবং আরো একটি অভিযোগ, এলাকার ছেলেদের ব্রেন ওয়াশ করে তাদের এই ভুয়ো অ্যাকাউন্টে হাওয়ালা থেকে টাকা আনানো হচ্ছে, যেহেতু কাশ্মীরে কড়াকড়ি তাই বাংলাদেশ হয়ে, এটা অভিযোগ। একটা মানুষের তো 10টা অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু ওটা কোনো 10টা অ্যাকাউন্টে যদি বাংলাদেশ থেকে হাওয়ালার টাকা ঢোকে এবং সেটা যদি সন্ত্রাসের কাজে ব্যবহার হয়, সেটা তো অন্যায়। সত্যি করে। গুলফাম ওরফে মোহাম্মদ নিসারের স্ত্রী বলছেন তার আত্মীয় জঙ্গি, তাতে তাদের কি দোষ? সত্যি তো, আত্মীয় জঙ্গি হলে তাদের কি দোষ? তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটাও তিনি বলছেন। আবার বলছেন আমাদের জন্য এবং জাভেদের গ্রেফতারির পর মিডিয়ার হইচইয়ের জন্য তার ব্যবসায় অত্যন্ত ক্ষতি হয়েছে। আচ্ছা, কিরকম ক্ষতি? কারণ আমরা দেখলাম সেখানে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, যখন মোহাম্মদ নিসার আমাদের উপর অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন, তখনই এক ক্রেতা সেই দোকানে জিনিস কিনে টাকা মিটিয়ে বাইরে যাচ্ছেন। তারপর দেখলাম এই গোটা গুলফাম কিভাবে চলে, দোকানের ভিতর কি আছে দেখার জন্য আমরা দোকানের ভেতর গেলাম। দোকানের ভেতরে গিয়ে দেখলাম দুজন কাশ্মীরি ছেলে বসে রয়েছেন, তাদেরকে কাশ্মীর থেকে কন্ট্রাক্টে আনা হয়েছে, এগ্রিমেন্টে সই করিয়ে আনা হয়েছে দোকান ম্যানেজ করার জন্য। তারা এখানে শাল বেচেন, রীতিমতো চুক্তি করে এগ্রিমেন্ট করে তাদেরকে আনানো হয়েছে। আচ্ছা, দোকানের সেলসম্যানশিপের জন্য এগ্রিমেন্ট, চুক্তি আগে কখনো শুনেছেন? আমি শুনিনি। আরেকটা প্রশ্ন মাথায় এলো, যদি চুক্তি করতে হয়, বাংলার এতগুলো ছেলে, ক্যানিং এর এতগুলো ছেলে, তাদের কেন আনা হলো না? যখন ভেতরে গিয়ে এই দুই কাশ্মীরি যুবকের সঙ্গে আমরা কথা বলছি, তখন তৃতীয় আরেক যুবকও এলেন, তিনি আবার বাঙালি, ক্যানিং এর বাসিন্দা। হঠাৎ করে বাংলায় ব্যবসা করার জন্য সুদূর কাশ্মীর থেকে কেন যুবক আনানো হলো? দুটো পয়েন্ট। এক, যদি তাদের আত্মীয় হয় তাহলে আত্মীয়দের চাকরি, কিংবা যদি কাশ্মীরে ফেঁসে গিয়ে থাকে এই দুই যুবক, যেহেতু ভ্যালি এই মুহূর্তে অশান্ত, তাই তাদের হয়তো ওখান থেকে সরিয়ে এনে তাদেরকে এখানে নিস্তার দেওয়া, কিংবা অন্য কিছু হতে পারে। तो ये गुलफाम गुलशन दो भाई है, ठीक है। हाँ, गुलफाम इस दुकान में काम करता है, इधर रहता है। कौन कौन? मालिक गुलफाम गुलफाम शाल हाउस यहाँ का मालिक है, ठीक है, इस दुकान का मालिक है। उसने शादी भी यहीं पे किया। अच्छा पिछले तीन साल से पहले उसने यहीं पे शादी किया, ठीक है। अच्छा, उसको क्या उम्र हो जाएगा गुलफाम साहब का? हाँ, उसको बहुत साल हो गए शादी के। 30 ईयर 30 साल हो गए। हाँ, 30 अच्छा, साल हो 30 गए, साल हो गए। ठीक। छोटा भाई है। हाँ, ये छोटा भाई है। और गुलफाम गुलफाम मैं नहीं जानता हूँ। अच्छा, गुलफाम यार, गुलफाम को गुलशन को नहीं जानता हूँ। नहीं, गुलशान बड़ा भाई है। वो जो गुलशन शाल हाउस है ना, मैं उसको नहीं जानता हूँ बोल क्लियरली। रहे थे दो भाई है। वो सुन देखो, यहाँ कभी कभी आता, मैंने उसके साथ एग्रीमेंट किया यहाँ पे काम करने के लिए, ठीक है। मैं 5 महीने 4 महीने 3 महीने यहाँ रहूंगा, फिर कहाँ जाऊंगा, वापस अपना कश्मीर, फिर वापस अपना काम करूंगा, ठीक है। मैं उसको कहाँ जानता हूँ, ये श्रीनगर में रहते हैं। और निसार अहमद गनाई है ना, ये श्रीनगर का है, ठीक है। अच्छा। हम बड़गाम के हैं। हम इसके साथ यहाँ पे आए काम करने, सेल्स डरो में। मत, हम लोग भी दोस्त हैं। हम डरने की इसमें क्या बात है, हम सीधे सीधे बोले जो बोल रहे हैं। हम यहाँ पे इसके इधर थोड़ा दाना निकल रहा है, हम इसके साथ यहाँ काम करने आए। हम यहाँ सेल्स मैन का काम कर रहे हैं, और क्या। और ये गुलफाम के साथ कितना साल काम कर रहे हो?
कौन? इधर गुलफाम के साथ फर्स्ट ईयर। फर्स्ट ईयर क्या क्या लेके आते हो? पश्मीना लेके आते हो? देखो ये सारा स्वेटर सारे। है, पश्मीना है और वो कश्मीरी फैरन है, आप सब देख सकते हो। जावेद तो भी कश्मीर से है। हम उसको नहीं जानते। कौन? देखो देखो, हमको मैं आप बंगाली समझ में नहीं आता, हम क्या खबर। ठीक है, मैं एक बात क्लियर करता हूँ आपको। जो भी हो सो भी हो, मैं उसको हमें पता ही नहीं, ठीक है? मैं उसको नहीं जानता हूँ। वो कहाँ का रहने वाला है, क्या काम करता है, क्या नहीं करता है, मैं कुछ भी नहीं जानता हूँ। सिर्फ देखो, मैं बड़गांव पे रहने वाला हूँ। मैं आप ये बात, मेरी पहली बात सुनो। तो उसके साथ कांटेक्ट हुआ, किसके साथ? ये हमें जानता था, घर वालों को। उसने फिर बोला घर वालों को उन्हें हमारे साथ काम पे भी। फिर उसने मैं उनके घर गया, उसने बोला दूसरे लड़के को भी, लेकिन जो अच्छे कैरेक्टर का हो, ठीक है? फिर मैंने उसको बोला मेरे साथ आओ, हो गया क्लियर ये भी पॉइंट। और जब हम उसके घर में गया तो एग्रीमेंट किया, उसने बोला मैं ऐसा काम है, ये काम दुकान पे आना है, दुकान से जाना है, ठीक है? खाना पीना सब कुछ मेरा, ठीक है? मैंने बोला चलो ठीक है, मैं आता हूँ आपके साथ। फिर उसका भाई यहाँ आया माल लेने के लिए, कभी कभी उसका भाई मतलब गुलशन। गुलशन, ठीक है? और उसके अलावा मैं कुछ नहीं जानता हूँ। गुलशन, गुलफाम, ये गुले गुलशान गुलफाम का खेल है भाई। अब खेल कुछ नहीं है, यही है कि একদিকে গুলশান ছোট ভাই আর গুলশানের বড় ভাইয়ের নাম গুলফাম, যার এই দোকানটা, যেখানে আমাদের এই দুজন কাশ্মীরি ভাই ভটমাই মীর ভাই দুজন এখানে এসেছেন। তারা 1 বছর হলো কাজ করছেন। কিন্তু যা জানা গেল এখান থেকে, যে এতদিনে উঠে আসেনি, জাভেদ গুলশানের শালা। গুলশান আর গুলফাম, এই যে এর মালিক গুলফাম, দুই ভাই। এই গুলফাম শাল হাউস থেকেই গুলশানেরও আসা। গুলশান এতদিন এসে থাকতো এখানেই, এই নূর মঞ্জিলে, এই গুলফাম ফার্ম হাউসের ওপরে। হঠাৎ করে এবার 25শে নভেম্বর কেন গেল এখান থেকে জাস্ট 5 মিনিট দূরে? কেন গেল প্রশ্ন উঠছে। সবাই গুলশানের পেছনে ছুটছে, গুলফাম কেন নয়? একাধিক প্রশ্ন উঠছে। জাভেদ দিল্লি থেকে কলকাতায় এসেছিল শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং গেল গুলশানের বাড়িতে। গুলশান তার শালা, তার শ্যালক। গুলশান প্রতি বছরই নাকি কাশ্মীর থেকে, শ্রীনগর থেকে ক্যানিং এ আসতো, কারণ তার দাদা নিসার যে গুলফাম, সেও এই ক্যানিং এই ব্যবসা চালায়, সে ক্যানিং এরই বাসিন্দা হয়ে গিয়েছে। প্রশ্ন হলো, গত 25 বছর ধরে গুলশান প্রতিবার এসে নূরমহলেই থাকতো, নূরমহলেই উঠতো। হঠাৎ করে এবার 26শে নভেম্বর তার কি দরকার পড়েছিল নূরমহল থেকে সরে গিয়ে অন্যত্র হসপিটাল মোড়ে যাওয়া? গুলফামের কাছ থেকে নজর ঘোরাবার জন্যই কি? সেকেন্ড পয়েন্ট আছে, নূরমহল মাইনরিটি এরিয়া, কিন্তু হসপিটাল মোড় তথাকথিত কসমোপলিটন এরিয়া এবং গলির ভেতর, অনেক ভেতর, যেখানে সচরাচর ভাবে ভেতরে না ঢুকলে বাইরে থেকে বোঝা যাবে না কি হচ্ছে। তাই কি তিনি ঠিকানা বদলালেন? ঠিকানা বদলালেন তিনি 25শে নভেম্বর। একটু খেয়াল করে দেখুন, এই 25শে নভেম্বরের আশপাশেই কিন্তু অশান্তি শুরু হয় বাংলাদেশে। তাই তো প্রশ্ন উঠছে, বাংলাদেশে অশান্তি শুরু হলো, তারপর গুলশান কিংবা গুল মোহাম্মদ তিনি এতদিন পর তার 25 বছরের ঠিকানা বদলে নিয়ে হসপিটাল মোড়ে চলে গেলেন। আর তার কয়েকদিন পরেই জাভেদ এলো এবং সৌভাগ্যবশত জাভেদকে গ্রেফতার করা হলো। জাভেদ মুন্সি প্রথম এখানে কেন এসেছিল? জাভেদ মুন্সি এখানে এসেছিল, যেদিন এসেছিল সেদিনই গ্রেফতার হয়ে যায়, কারণ জাভেদ মুন্সি একটি আইডেন্টিফাইড নাম্বারে ফোন করেছিল। সে তার এনক্রিপ্টেড ফোন ব্যবহার করেনি, সেটা দেখেই জম্মু কাশ্মীর পুলিশ তাকে ট্র্যাক করে, এসটিএফ জম্মু কাশ্মীর পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু জাভেদ মুন্সি 2021 সালেও এখানে এসেছিল। জাভেদ মুন্সি হিজবুল এবং লস্কর এদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতো। হিজবুল লস্কর এই মুহূর্তে বাংলাদেশে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা যেদিকে যাচ্ছি এই পথ দিয়ে বাংলাদেশ যাওয়া যায়, এবং এটাই ছিল জাভেদের কাজ। জাভেদ লস্কর এবং তার পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে
সুন্দরবনে একটি ট্রানজিট ক্যাম্প বানানোর চেষ্টা করছিল, লস্করের ট্রানজিট ক্যাম্প। এমনটাই স্বীকারোক্তিতে বেরিয়ে এসছে, জাভেদের ইন্টারোগেশনে এমনটাই বেরিয়ে এসছে। কোন পথে তারা ঢুকতো? আমার সঙ্গে রয়েছেন काउंटर टेररिज्म एक्सपर्ट आर.के. श्रीवास्तव। श्रीवास्तव सर, उसी रास्ते पे चल रहे हैं जिसी रास्ते पे बांग्लादेश होके यहाँ टेररिस्ट आते हैं। कुमीरमारी, ये कुमीरमारी बोला जा रहा है एक ट्रांजिट कैंप बनाने का प्लान था। আপনি যখন ক্যানিং থেকে স্টার্ট করলেন আপনি কি দেখলেন? আপনি দেখলেন যে এই যে রুট, এই যে অ্যাক্সিস, ডান দিকে দুটো চলে গেছে আপনার টুরিস্টের জন্য সুন্দরবন, আর এই জায়গাটা থেকে বেশি লোক নেই, এখানে কোনো বাস টাস নেই। আপনি যদি একটা টোটো বা একটা বড় একটা গাড়ি ধরলে 30 টাকার ভাড়া আছে, তার মানে কি হলো যেখানে লোকের মানে চাহিদাটা কম আছে। আর এই যেগুলো আপনি দেখছেন, এটা যে চরগুলো দেখছেন বা আইল্যান্ড টাপুগুলো দেখছেন, এটা ইউনিক আইসোলেটেড। তার মানে হলো কোনো একটা জায়গায় কোনো একটা বাড়িতে যদি আপনি 10 জন থাকে বা 15 জন থাকে, ওরা কি প্রিচিং করছে, কি ইন্ডক্ট্রিনেশন করতে আপনি একদম বিলকুল জানতে পারবেন না। টোটালি আইসোলেটেড, টোটালি আইসোলেটেড। আমার তো মনে হয় না কি এখানে ইলেকট্রিক তো ওয়্যার দেখছি আমি, সোলার পাওয়ার হতে পারে এখানে, কিন্তু এটা জায়গাটা খুব আইডিয়াল। আর এখানে এসে আপনি রেস্ট অ্যান্ড রিকুপ করুন, ট্রেনিং করুন, ইন্ডক্ট্রিনেট করুন, প্ল্যান করুন। এরকমই জিনিস ছিল কাসাবের সঙ্গে, জানেন, এরকমই জায়গা আইডিয়াল ফর হাইডিং। আমি জানিয়ে দিই, কর্নেল শ্রীবাস্তব তিনি সেই সময় যখন তিনি সামরিক বাহিনীতে ছিলেন, বম্বে ব্লাস্টস আজমল কাসাবের ইন্টারোগেটর ছিলেন শ্রীবাস্তব সাহেব। স্যার, আপনি গুলশানের সঙ্গে কথা বলেছেন সকালে, আপনি নিসারের সঙ্গে কথা বলেছেন, জাভেদ মুন্সি এখন জম্মু কাশ্মীরের হেরাসতে। এই মুহূর্তে যে রাস্তাটা আমরা দিচ্ছি, দেখুন এই রাস্তা দিয়েই আর মোটামুটি ঘন্টা দুয়েক যদি যাই আমরা বাংলাদেশ পৌঁছে যাব, ইন্টারন্যাশনাল ওয়াটার্স। এবং এখানে এতক্ষণ আমরা আছি, না আছে কোস্টগার্ড, না আছে বিএসএফ এর কোনো পেট্রোল বোট, অর্থাৎ এটা আনম্যান্ড টেরিটরি। এবং এখান থেকে যে কোনো সময় ছোট ছোট বোট জেটি নিয়ে চলে আসা যায়। হাসিনা যতদিন ছিল ততদিন সমস্যা হয়নি। উদ্ভট একটা জিনিস দেখলাম, এই গুলশান যে জাভেদ মুন্সির শ্যালক, সেই গুলশান এতদিন থাকতো নূর মঞ্জিলে, কিন্তু ঠিক যখন বাংলাদেশে অশান্তি শুরু হলো, সে বাড়ি ভাড়া নিয়ে নিল ক্যানিং মোড়ে, একেবারে অন্য জায়গায় নিজের জায়গায় চেঞ্জ করলো, সেখানে জাভেদ এলো। জাভেদ এর আগে নূরমহলে এসছে, এই রাস্তা জাভেদ চিনতো, জাভেদ নিজে স্বীকার করেছে এই রাস্তা সে চিনতো। এইখান থেকেই সে বারবার বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাচ্ছে, জঙ্গি ঢোকাবার প্ল্যান ছিল। লস্কর এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত অ্যাক্টিভ। এই নদীপথ এই মুহূর্তে আমাদের কি দরকার? দেখুন, এটা আপনি কেন যাচ্ছেন, এটা আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি একটা ফুটপ্রিন্ট ট্রেস করতে চলেছেন, যে জাভেদ বলছে বা মানুষের মধ্যে যার পারসেপশন তৈরি হয়েছে কি বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে আর এই চর দিয়ে ঢুকছে, এটা আমরা দেখতে যাচ্ছি। আপনি মারফতে আমরা সবাইকে দেখাচ্ছি যে আপনি দেখুন, এটা এত নীরব জায়গা, এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা, পিসফুল এরিয়া, এখানে কোনো পুলিশিং নেই, এখানে যা আছে লোকাল লোক আছে, রাইট? তো এটা তো আইডিয়াল প্লেস ফর হাইডিং। এটা তো শহর নয় যেখানে একটা সার্ভেলেন্স রাখা হচ্ছে, মানুষগুলো একদিক দেখছে, একটার দিকে অন্য দিকে যাচ্ছে ওরা। এটা মানে ওখান থেকে কাশ্মীর থেকে পালিয়ে আসা বা অকুপাইড কাশ্মীর থেকে পালিয়ে আসা, আর বাংলাদেশে যা জঙ্গিরা আসছে এরা বাংলা ভাষাও জানে, বাংলাদেশ থেকে যারা আছেন এরা যারা যাবেন একই ধর্ম, তো একটা আইডিয়াল প্লেস আমি দেখতে পাচ্ছি। আমাদের যে বোটের ক্যাপ্টেন তো আমাদের বোটের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবো, বলছি বাংলাদেশ থেকে এপারে আসে? হ্যাঁ, এবারে আসা যায়, তো আসা যায়, আসে বোট টোট আসে? আসে হ্যাঁ, আসে বোট, নৌকা, জাহাজ। তাদের কেউ আটকায় না? হ্যাঁ, থানা, কোস্টাল থানা আছে, আটকায়। মানে যদি দেখতে পায় তাহলে আটকায়। মানুষও আছে? মানুষ আসে, হ্যাঁ অবশ্যই, মানুষ তো আসে। তোমরা যাও না, আমরা যাই না। কিন্তু বাংলাদেশ থেকে ওপার থেকে টপকে এপারে চলে আসে, কতক্ষণ লাগে সময়? বাংলাদেশ থেকে এপারে ঢুকতে 2 ঘন্টা সময় লাগে। আজমল কাসাব এইরকমই একটি কুবের, ভেহিকেলটার নাম ছিল কুবের, এমভি কুবের, মার্চেন্ট ভেহিকেল কুবের। সেই কুবের ভাড়া করে ঢুকেছিল কিন্তু বম্বেতে। আপনি ইন্টারোগেট করেছিলেন, সিমিলারিটি দেখছেন লস্কর, হিজবুল, এদের যে অপারেশন সিমিলারিটি দেখছেন? দেখুন, আরও আমি বলতে পারবো যে জলপথ নিয়ে জানেন, এই যে আমাদের সন্ত্রাসবাদী সংগঠন আছে, ওরা অনেক এলটিটি ভুলে গেছেন আপনি? এলটিটি শ্রীলঙ্কার ইন্ডিয়ার মধ্যে এলটিটির মতন লোক, ওরা ঢুকে আমাদের প্রধানমন্ত্রীকে মারলো। ওরা জলপথে একেবারে ওয়াটারওয়েজ। আপনি দিওয়ার পিকচার মনে আছে? ওখানে স্মাগলিং হতো, এই যে একটা আধেক অমিতাভ বচ্চন গিয়ে ওখান থেকে সোনা নিয়ে আসতো, তা আমরা দেখলাম সিনেমাতেও। তারপর আপনি কাসাবকে দেখলেন 1999 এমবি, আপনি তো নিজেই বলছেন দ্য মিড ভেসেল, আপনি কি করে ওরা মিড সিতে ওরা কি করে
ওদেরকে নিল, আর তারপরে ওরা মুম্বাইতে আপনার এসছে ওরা। চতুর্থ আপনি যদি দেখেন এটা পুষ্পা 2 মুভি, ওর মধ্যে কি করে স্মাগলিং হলো, এটা জলপথ নিয়ে। তো এটা বহু প্রচলিত আছে, আর এটা এর মধ্যে ভ্যালু টার্গেট যেটা আমরা বলছি, তার মানে আনট্রেন্ড লোক এদের, মানে যারা হাই ভ্যালু টার্গেট, যেটা আমরা আমাদের ভাষায় বলা হয় হাই ভ্যালু টার্গেটসকে আপনার এখান থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে জাভেদ ঢুকতো, জাভেদ কেন এখানে এসছে? জাভেদ এসছিল এই নদীপথের জন্য। যে নদীপথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই নদীপথে সুদূর এই পথ দিয়ে এগিয়ে গেলে, আমরা প্রায় 1 ঘন্টার উপর এই নদীপথে রয়েছি, একটাও এখনো পর্যন্ত, বিশ্বাস করো এই গোটা নদীপথে এখনো পর্যন্ত একটাও কোস্টাল বাহিনী দেখিনি, একটাও বিএসএফ পেট্রোল দেখিনি, কিচ্ছু দেখিনি। শুনতে পাচ্ছি যে পেট্রোলিং নাকি আজকে শুরু করেছে, কোস্টাল পুলিশ নাকি আজকে পেট্রোলিং শুরু করেছে, কিন্তু সাধারণত এই নদীপথে কোনো রকম পেট্রোলিং থাকে না, এই নদীপথ দিয়েই চলে যাওয়া যায় সুদূর বাংলাদেশে। এবং এখানে যে জায়গা থেকে বেসিক্যালি এরা ঢুকতো এবং যেখানে ট্রানজিট ক্যাম্পটা, লস্করের ট্রানজিট ক্যাম্পটা এরা বানাবার চেষ্টা করছিল, সেটার নাম হচ্ছে কুমিরমারি। সেই কুমিরমারি দ্বীপে একটা ট্রানজিট ক্যাম্প বানাবার চেষ্টা করছিল। কুমিরমারি দ্বীপের একজন বাসিন্দা রয়েছেন আমার সাথে। নমস্কার, আপনি কুমিরমারিতে থাকেন তো? হ্যাঁ, আচ্ছা, কুমিরমারিতে বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়? না, কুমিরমারিতে পাওয়া যায় না, মোল্লা হলে শাড়ি ফাড়ি এগুলো বিক্রি হয়। বাংলাদেশের শাড়ি? শাড়ি, বাংলাদেশ শাড়ি, বাংলাদেশের লুঙ্গি, বাংলাদেশের ব্লাউজ, এগুলো বেশি পাওয়া যায়। বেশিরভাগ আসে কোথা থেকে? এটা বাংলাদেশ থেকেই আসে। মানে কিভাবে আসে? বাংলাদেশে ঢাকায় থেকে আসে। মানে এই নদীপথে? হ্যাঁ, এই নদীপথেই আসে। আচ্ছা, নদীপথে মানুষও আসে? নদীপথে মানুষ আসে ওটা আমি বলতে পারছি না। মানুষ আসে তো? আসতে পারে, মাল আসে। মানুষ আসে কিনা আমরা জানি না সঠিক। মাল যখন আসছে, মাল আসছে, মানে ট্রান্সফার হয়ে আসে, হয়তো ট্রান্সফার হয়ে আসে। এখান থেকে কতক্ষণ লাগবে যদি বাংলাদেশ যেতে চাই? ঘন্টা 2 লাগবে। বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার, মাত্র 2 ঘন্টার রাস্তা। এরকম কোনো একটা ছোট্ট লঞ্চ ভাড়া করে তাতে জিনিসপত্র যখন আসছে, জিনিসপত্র তো মানুষই চালিয়ে নিয়ে আসছে, মানুষও আসে। এই নদীপথকেই জাভেদ রেকনেসেন্স করতে এসেছিল। এই কারণ পাকিস্তানে এই মুহূর্তে কাশ্মীরে অত্যন্ত কড়াকড়ি রয়েছে, এবং যেহেতু কাশ্মীরে এই মুহূর্তে অত্যন্ত কড়াকড়ি রয়েছে, সেই জন্য কোথাও কাশ্মীরে এই মুহূর্তে অনুপ্রবেশ করা সমস্যা। এবং উইন্টার্সে, এই শীতের সময় কাশ্মীরে অনুপ্রবেশ হয় না, বরফে ফুটপ্রিন্টস দেখা যায়। আমার সঙ্গে রয়েছেন কাউন্টার টেরোরিজম এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব। স্যার, কাশ্মীরে উইন্টার্সে ইনফিল্ট্রেশন কিংবা এক্সফিল্ট্রেশন হয় না, তার কারণ হচ্ছে বরফ জমে থাকে, বরফে পায়ের ছাপ পড়ে যায়। তাই উইন্টার্সে এই নদীপথকেই বেছে নেওয়া। অ্যাবসলিউটলি। দেখুন, এটা নতুন, ওরা বাংলাদেশে যেরকম পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনি একটু চিন্তা করে দেখুন, এরকম একটা শিপ, ওর মধ্যে তো মানুষ আসতেই পারে, তারপরে সঙ্গে এক্সপ্লোসিভ আনতে পারে, তার প্লাস এর মধ্যে আপনার ওয়েপনও আসতে পারে। জিনিসপত্র আসে বাংলাদেশ থেকে, জিনিসপত্র আসে না সবাই বলছে। যারা স্মাগলিং আসছে তার সঙ্গে আপনার নার্কোটিক্স আসছে, তার মানে পয়সা আসছে, তারপরে ওয়েপন আসছে, তার মানে লোক আসছে। তো এটা খুবই অত্যন্ত গভীর জিনিস। ইলমাজ, আপনি যে আজকে যাচ্ছেন এই ফুটপ্রিন্টসটা যা দেখার জন্য, এখান থেকে আমরা অলরেডি ঘন্টাখানেক মতো আছি, আর যদি ঘন্টাখানেক মতো যাই আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পৌঁছে যাবো। ইয়েস, দ্যাটস রাইট। আপনি ঘন্টাখানেক পৌঁছে যাবেন। এটা ভেরি ডেঞ্জারাস, এটা খুব ডেঞ্জারাস। এটা অত্যন্ত গভীর জিনিস আছে যে আপনি এত সুন্দরভাবে এখানে এসছে, আমার মনে হয় না আপনার আগে কেউ এখানে এসছে এরকম। এই লোকাল যারা আছেন ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে এরা টায়ার টিউবে হাওয়া ভরে এরা পাঠিয়ে দেয় বাংলাদেশ থেকে, ওখান থেকে জিনিসপত্র আসে রাত্রিবেলা, যখন এখন দেখে এরা যে বর্ডারে কেউ নেই। আর আপনি রিসেন্টলি একটা বই দেখেছেন পুষ্পা 2-তে তো এরকমই একটা কথা, কি করে নদীভাবে দেওয়া হয়েছে, আর সেম মডেলটা এখানে আছে। তার মানে এই যে জাভেদ, যার অ্যারেস্ট হলো ক্যানিং থেকে, আমি নিশ্চয়ই এটা কমপ্লিমেন্ট করবো আমাদের সিকিউরিটি ফোর্সকে, কি ওরা কত সুন্দরভাবে ওদেরকে ধরেছে। নাহলে একটা বড় ঘটনা হতো, এটা ঘাঁটি হয়ে যেত। আমার তো একটাই রিকোয়েস্ট যে এখানে অনেক লোককে বাড়ানো উচিত। আগে দেখুন কি হচ্ছে, আমি আগে গিয়ে দেখছি আমি কিভাবে লোক আছে, ডিসপারশন কিরকম আছে, প্যাটার্ন কি আছে। এটা আমরা বলি হিউম্যান টেরেন অ্যানালিসিস, HTA, হিউম্যান টেরেন অ্যানালিসিস। বলছি, কুমিরমারিতে হ্যাঁ স্যার, নতুন লোক দেখতে পান এখন, যাদের চেনেন না, হঠাৎ করে চলে আসছে? অ্যাকচুয়ালি আমি ওখান তো থাকা হয় না, আমি তো বাইরে কাজ করা হয়। যখন যাই এখন তো সন্ধান তো নেই আপাতত। এই ঘটনাতে বেশি দিন তো শোনা যায়নি, শুরু হয়েছে আর কি। এই যে জঙ্গি ধরা করা, এই তো মাসকনি চালু হয়েছে আর কি। এখন নতুন লোক তো দেখা যায় না, স্থানীয় লোক ছাড়া।
এখন পরে পরিবর্তন করলে কি হবে না হবে বলতে পারছি না। জিনিসপত্র আসে, বাংলাদেশের জিনিসপত্র আসে, হ্যাঁ। নদীপথেই তো আসে, ওগুলো ট্রান্সফার হয়ে আসে হয়তো, আমাদের জানা নেই সঠিক। কিন্তু এটাই। পাওয়া যায় পাওয়া বাংলাদেশের পাওয়া শাড়ি, যায়। শাড়ি লুঙ্গি। ফাড়ি লুঙ্গি ফঙ্গি পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়। এই রাস্তা ধরে অনেক বহুদিন ধরে স্মাগলিং হয়, বাংলাদেশ থেকে এমনি স্মাগলিং হয়, কিন্তু জিনিসপত্র স্মাগলিং হতো। এবার জাভেদ এসেছিল এই ট্রানজিট ওয়ে থেকে মানুষ স্মাগলিং করার জন্য, জঙ্গি স্মাগলিং করার জন্য, এবং পুরোটাই ঘটছে বাংলাদেশে অশান্তি হওয়ার পর, বাংলাদেশের লস্করের শীর্ষ নেতৃত্ব যাওয়ার পর, বাংলাদেশে লস্কর, হিজবুল এবং ওখানকার নিজেদের গেরিলা ইউনিট স্থাপন করার পর একটা বড় সড় নাশকতার হাত থেকে কোথাও আমরা বেঁচে যাচ্ছি। এই পথেই থাকবো, কতদূর এই জাল বিস্তৃত চেষ্টা করবো সেটা বের করে আনার। সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোতে আসা এবং যাওয়া পুরোটাই বোট, নদীপথ এবং লোকাল ভ্যান, যেগুলোকে এরা ভ্যানও বলে কিংবা মোটর ভ্যান বলে, সেগুলো নিয়ে। আমার ঠিক ওই পাশে কুমিরমারি, যেটাকে আমরা বলছি সাসপেক্টেড লস্কর হাইড আউট, যেটা হয়তো জাভেদ তৈরি করার জন্য এখানে এসেছিল। সত্যি কি তাই? আর্মিতে একটা কথা আছে, হিউম্যান টেরেন অ্যানালিসিস। যেখানে ক্যাম্প হবে, যেখানে ট্রানজিট ক্যাম্প হবে, তার পারিপার্শ্বিক দিকটা নজর রাখতে হয়। আমরা 4টে পয়েন্ট দেখলাম, কোনো পেট্রোল পাম্প নেই, কিন্তু এই বোট থেকে শুরু করে এখানের ভ্যান থেকে শুরু করে সবকিছুই কিন্তু চলে ফুয়েলে। ফুয়েল আসা কোথা থেকে? এনারা বলছেন কাটা তেল, কাটা তেলটাই বা আসছে কোথা থেকে? 2, কোনো ব্যাংক দেখতে পাইনি, কিন্তু এখানে অনলাইনে লেনদেন হয়, অর্থাৎ অনলাইনে কাউকে টাকা পাঠিয়ে দিলে সে ক্যাশ দিয়ে দেবে। এই ক্যাশ ইনফ্লাক্স কোথা থেকে আসছে? হাওয়ালা ট্রেড, বাংলাদেশ মাত্র 2 ঘন্টা দূরে। ह्यूमन टेरेन एनालिसिस आर्मी में अगर आप करते, ये जगह जो हम लोग देख रहे हैं, कुमिरमारी, ये जो छोटा मुल्ला खाली है, जो रूट है बांग्लादेश जाने का, आइडियल फॉर लश्कर ए तोयबा कैंप। দেখুন, ফার্স্টলি যে আপনি বললেন হিউম্যান টেরেন অ্যানালিসিস, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার 1, আমরা যে এই 2 ঘন্টা ধরে আমরা যা দেখছি, মানুষের সঙ্গে এখানে ইন্টারাক্ট করছি, একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ এখানে স্ট্রেস আছেন, ওরা দে আর ইন আন্ডার স্ট্রেস, মানে লাইফে একটা জীবনের স্ট্রেস, দেখবেন ডে টু ডে লাইফে একটা স্ট্রেস আছে, রাইট? আর এখানে যেটা, এখানে সব কিছু মেকানাইজ হয়ে গেছে। আপনি দেখলেন ধানের যেটা চাষ হচ্ছে ওটা মেশিন দিয়ে কাটা হচ্ছে, এখানে কোনো মানুষের বা বেশি কাজ কোনো দরকার নেই এখানে। তার মানে হলো এখানকার যা এবল হ্যান্ড যাকে আমরা বলি, ওরা এখানে নেই। বহুত কম বৃদ্ধ লোক আছেন, মিডলে যাদের কিছু নেই, ওরা এখানে রয়ে গেছেন, রাইট? অ্যান্ড দে নিড মানি, আর এই যে পয়সার যে বিজনেসটা, আর এই এরিয়া যে আপনি দেখাচ্ছেন, ওহ মাই গড, দের ইজ নো সার্ভেলেন্স। আমরা কোনো জায়গা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি দেখিনি। এইরকম টেরেনে লস্কর এ তয়বা, হরকতুল মুজাহিদিন, তেহরিকুল মুজাহিদিন, এদের এখানে আউটফিট বানানো আইডিয়াল প্লেস ফর দেম। দেখুন, এখানে যে ইয়াং ছেলে মেয়েরাও আমাকে দেখা, আমি ওরকম ছেলে মেয়েদের দেখতে পারিনি। নাম্বার 1, বিকজ লাইফ ইজ ভেরি ভেরি স্লো হিয়ার, রাইট? পড়াশোনার এসব জন্য যারা হ্যাঁ, অফকোর্স দ্যাট অ্যাবভ 20 পিপল দে উইল ডেফিনেটলি জয়েন। সো কিন্তু এরিয়াটা খুব ভাস্ট। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো জিনিস আসে, ওইদিকে যদি ওদের বা আমাদের আঁখে যদি ধুল দিয়ে দেয়, if they throw dust in our eyes, then this area is wide open, and এখান থেকে আপনার এক্সপ্লোসিভ আসতে পারে, হাতিয়ার আসতে পারে, you name a thing that will come through this route, there is undoubtedly, so there is a need for very very strong intelligence. বাংলাদেশের হাতিয়ার কিংবা বাংলাদেশ থেকে এক্সপ্লোসিভস, জঙ্গিদের আসাটাও খুব একটা প্রশ্নের মুখে পড়ে না। জাভেদ নিজে স্বীকার করেছে এই রুটই লস্করে তৈবা বাঁচছিল ভারতে জঙ্গি পাঠাবার জন্য। ট্রানজিট ক্যাম্প তৈরি হচ্ছিল এই সুন্দরবনে, কারণ HTA, হিউম্যান টেরেন অ্যানালিসিস স্পেশালিস্টরা বলছে এই রকম হিউম্যান টেরেনে খুব সহজেই কোনো আতঙ্কবাদী, কোনো জঙ্গি সংগঠন সবার চোখের আড়ালে কার্যকলাপ চালাতে পারে। ইন্ডো বাংলাদেশ প্রোটোকল রুট, সেখানে দাঁড়িয়ে রয়েছি কুমিরমারি বাগনা পোর্টে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মানে মিনিস্ট্রি অফ শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যেটা পড়ে, এটাই শেষ বোট। এখান থেকে শুরু হয়ে যায় ইন্ডো বাংলাদেশ প্রোটোকল রুট, এবং আমার ঠিক পেছনে, আমি বলবো রাজশেখরকে আসতে,
ঠিক পেছনে ওই যে দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশ। ওই দূরে বাংলাদেশ, আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে। ওই দূরে যে জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে ওটা 0 পয়েন্ট, ওটা বাংলাদেশ। আর এই রাস্তা ধরেই, ওই রাস্তা ধরে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে এই কুমিরমারি দ্বীপে পৌঁছানো যায়। এটাই সেই রুট। এবং এর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক উল্টো দিকে 1979 সালের সেই বিখ্যাত মরিচঝাঁপি দ্বীপ। একদিকে মরিচঝাঁপি দ্বীপ, তার ঠিক উল্টো দিকে কুমিরমারি দ্বীপ। ঠিক যেভাবে এই বোটটা আসছে এভাবেই সুন্দরবনের একাধিক খেয়া এখানে চলে। আর এখান থেকে একটু দূরে গেলে ওই ডান দিকে, একটু দূরে গেলে ওই যেখানে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে দূরে, ওটা 0 পয়েন্ট, ইন্ডিয়া বাংলাদেশ মেরিন বর্ডার। ওখান থেকে ক্রস করে খুব সহজেই এখানে ঢুকে যাওয়া যায়। জাভেদের গ্রেফতারির পর বিএসএফ এর তৎপরতা বেড়েছে, বিএসএফ এর পেট্রোল বোট এখানে এসছে। কিন্তু তার আগে অবধি রাতের অন্ধকারে এখানে অনায়াসে যে কোনো বোট যে কোনো সময় টপকে, বর্ডার টপকে ঢুকে যেতে পারে। বাংলাদেশ থেকে এপারে আসাটা কতটা সহজ কিংবা কতটা কঠিন? মানে বিশেষ করে আমাদের এই কুমিরমারি গ্রাম ছোট্ট একটা দ্বীপ, এবং এর আশেপাশে আপনারা দেখলেন মরিচঝাঁপি এবং বাংলাদেশ বর্ডার কাছেই একদম। তো এখানে আসাটা মানে এখান দিয়ে সুন্দরবন দিয়ে ঢোকা যে কোনো মানুষ কোনো ব্যাপার না, অনায়াসে সে আসতে পারে, যেতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি যে চোরাচালানকারীরা এখান থেকেই মানে বাংলাদেশে মানে চুরি করে চলে যেত। স্মাগলারদের রুট ছিল। একদম একদম, এখানে জঙ্গলে ডাকাত করতে আসতো বাংলাদেশের ডাকাতরা, এবং যারা আমাদের এই গ্রামের এরা মাছ ধরতে যেত সেই বোটে ডাকাত করতো, মাছ ফাছ নিয়ে পালিয়ে যেত বাংলাদেশ। জঙ্গি, হ্যাঁ এখন জঙ্গি, এখন তারা জঙ্গি। এবং মানে এই রাস্তা ধরে খুব অনায়াসেই কেউ যদি চায়, বাংলাদেশ যদি চায় কিংবা বাংলাদেশের জঙ্গিরা যদি চায়, অস্ত্র, বারুদ এবং জঙ্গি নিয়ে আসতে পারে, অনায়াসে নিয়ে আসতে পারে, সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবে। কারণ কি দেখুন, এটা তো একদম মানে এখানে যে বিএসএফ আছেন, যারা আমাদের বর্ডার সিকিউরিটি যারা আছেন আর কি, ওনারা তো দেখা যাচ্ছে সবসময় তো চলাফেরা করতে পারছেন না, বোর্ড নিয়ে পেট্রোলিং করতে পারছে না, তারা একদিকে পাহারা দিচ্ছে, অন্য দিক দিয়ে চলে যাচ্ছে, এবং জঙ্গলের ভিতর দিয়ে ছোট ছোট ফাঁড়ি নদী আছে। মানে এর আগে আপনারা দেখেছেন যে এখানে বাংলাদেশ থেকে জিনিসপত্র আসছে, লোক আসছে? হ্যাঁ হ্যাঁ দেখেছেন? দেখেছি। মানে কোন রকম বাধা পেরিয়ে চলে এসছে? হ্যাঁ চলে এখানে এরকম হয়েছে এর আগে? হ্যাঁ হয়েছে। এবং এখানে এসে ধরা পড়েছে, আমাদের এখানে কোস্টাল থানার আন্ডারে ধরা পড়েছে। এই তো আপনার দিন 15-20 আগে, মানে জিনিসপত্র নিয়ে, হ্যাঁ জিনিসপত্র নিয়ে তারা আমাদের মানে হিন্দু আর কি, ওখানে নির্যাতন হচ্ছিল বলে তারা পার হয়ে চলে এসেছিল। হ্যাঁ এখান থেকে জঙ্গল দিয়ে চলে এসেছিল, গোটা রাস্তায় কোথাও আটকায়নি, কোস্টাল থানায় এসে ধরা পড়েছিল। তারা যদি এই ভেতর থেকে বেরিয়ে যেত তাহলে কেউ ধরতেই পারতো না। আমাদের মিনিস্ট্রি অফ শিপিং এর যেটা ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্টের ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুট হয় বাংলাদেশ সীমান্ত, সেটা এখান থেকে শুরু হয়ে যায়। কারণ আমার ঠিক পেছনে ওই দূরে ওই যে পরপর দাঁড়িয়ে রয়েছে ভেসেলগুলো, ওটা বাংলাদেশ, ওটা 0 পয়েন্ট, ওটাই ইন্ডিয়া বাংলাদেশ মেরিন বর্ডার। এই মুহূর্তে আমরা এনকেটিভি বাংলা একেবারে সেই রুট, যে রুটের কথা বারবার জাভেদ তার ইন্টারোগেশনে বলেছে, সেই রুটে এসে পৌঁছেছি। জাভেদ তার ইন্টারোগেশনে বারবার বলেছে এই রুট দিয়েই লস্কর জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে, লস্করে তৈবা জঙ্গি ঢোকাবার চেষ্টা করছে। ওই দূরে যে ভেসেলগুলো দাঁড়িয়ে আছে সেটা ইন্ডিয়া বাংলাদেশ মেরিন বর্ডার, এবং ওখান থেকে টপকে কিছুটা দূর এলেই 10 থেকে 15 মিনিট বোটে এলেই চলে আসা যায় কুমিরমারিতে। জাভেদের স্বীকারোক্তির পর প্রশাসনের তরফ থেকে নজরদারি বেড়েছে, দুটো বিএসএফ এর বোট দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই বোটগুলো এখানে রয়েছে, আমি রাজ্যপালকে বলবো ফোকাস করতে। এই দুখানা বিএসএফ এর বোট দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে কোনো রকম সমস্যা হলে, কোনো রকম ভেসেল এলে, সন্দেহভাজন ভেসেল এলে সেগুলোকে আটকানো যায়। দূরে বাংলাদেশ বর্ডার, এই রাস্তার কথা বারবার জাভেদ তার স্বীকারোক্তিতে বলেছে লস্কর এই রাস্তা দিয়েই ভারতে জঙ্গি ঢোকাবার চেষ্টা করছিল। আমরা গত 2-3 ঘন্টা ধরে আমরা এই রাস্তা দিয়ে এসে দেখেছি, এইখানকার এই ছোট ছোট গ্রামগুলোও দেখেছি যেগুলোকে ওরা ট্রানজিট হিসেবে ইউজ করছে। ক্যাম্প হয়তো নয়, কিন্তু হাই ভ্যালু টার্গেটেড ট্রানজিটের জন্য এই রাস্তাগুলো
এই ওয়াটারওয়ে, ইনল্যান্ড ওয়াটারওয়ে কতটা গুরুত্বপূর্ণ, লস্করের প্ল্যান কি? দেখুন আমাদের এরকম একটা কেস ছিল, যেরকম আর কে মেঘান ইউএনএলএফ চিফ এরকমই বাংলাদেশ থেকে মায়ানমার যখন যেতেন উনি টেকনাফ রিভার ক্রস করে যেতেন, ওখানে উনি ধরা পড়েছিলেন। তো এই যে আপনি দেখাচ্ছেন এইটা 0 পয়েন্টে এসে আপনি 0 পয়েন্ট দেখাচ্ছেন ওইদিকে, অ্যাবসলিউটলি কারেক্ট। যতগুলো হাই ভ্যালু টার্গেট কত সুন্দরভাবে আপনি ধরেছেন, হাই ভ্যালু টার্গেটের জন্য এটা বহুত সেফ রাস্তা, প্লাস এক্সপ্লোসিভ প্লাস হাই ওয়েপন্স কনসাইনমেন্ট একটা আপনার কোনো বোটে দিয়ে দিল, তারপরে ওটা নিয়ে চলে গেল, যেরকম এমবি কুবেরের কথা আপনি বলছেন। তো ওদের কাছে আজমল কাসাব যেভাবে, আজমল কাসাব লস্করে তৈবা যেটা আছে 3-4টে জিনিস আমরা পেয়েছিলাম, যে দে অপারেট ইন এ স্মল গ্রুপ, অ্যান্ড লস্করে তৈবা তারপরে ওদের মধ্যে কি আছে জানেন, কি ওদের ইন্ডিপেন্ডেন্স আছে, তারপরে ওদের মনিটরিং হয় না, ওরা বহুত কম কথা বলে। টার্গেট ডেসিগনেশন হওয়ার পর, ডেসিগনেশন হওয়ার পর লস্করে তৈবা ওটা কাজ করে না। স্যার এবার আসি সবকটা ডটস যেটা সকাল থেকে আমরা দেখলাম, আমরা জুড়ি বাংলাদেশ বর্ডার, ওখান থেকে ক্রস করে কুমিরমারি আসা যায়, কুমিরমারি থেকে ডাইরেক্ট চলে যাওয়া যায় হচ্ছে ক্যানিং, সেই ক্যানিং এ আমরা পেলাম গুলশান গুলফাম দুজনকে, তারা কি করে জানি না, কিন্তু তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। সেখান থেকে চলে যাচ্ছি কলকাতা, 2021 সালে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই জঙ্গি জাভেদ ঘুরে গিয়েছিল, অর্থাৎ এই নেটওয়ার্কটা কিভাবে কাজ করছে? দেখুন এই নেটওয়ার্কটা খুব ডিপ নেটওয়ার্ক। জাভেদ কেন এসেছিল এটা তো এখন এনআইএ বলতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি মনে রাখবেন কলকাতায় আমাদের ইউএস হাই কমিশন ছিল, এটা আমার আগে বলা উচিত ছিল না আর উচিত নয়, কিন্তু আমাদের কাছে একটা ঘটনা হয়ে গেছে যেখানে ইউএস যেটা আমাদের আছে কাউন্সিলেট আছে, ওর উপরে একটা জঙ্গি হামলা হয়েছিল, রাইট, মানুষগুলো করেছিল। আর এই যে আপনি বারবার আমাকে কাসাবের কথাটা বললেন, কাসাব কি করেছিল, কাসাব নট অনলি ইন্ডিয়ান বাট ও জুসদের চাবার্ড হাউসে ওরা গিয়ে অ্যাটাক করেছিল। তো এই যে লস্করে তৈবার যে একটা প্ল্যানিং যেটা আছে, এত সহজে বোঝা মুশকিল, ওদের আনলেস আনটিল আমাদের ইন্টেলিজেন্স ওদের ঢুকে, ওদের যদি বুঝতে পারে কি এই রুট যদি ওর ইস্তেমাল করছে, কেন করছে, কথায় করছে, এটাই তো জিনিস বলছি আমরা, কি আমাদেরকে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেটা ফেলিয়ার মনে হয়েছিল আমাদের আপনার মুম্বাই বম ব্লাস্টে, এখানে সেম রিকোয়ারমেন্ট, রাইট। একটা পারফেকচুয়ারি যেটা আমরা বলি কাস্টমারি, একটা আপনার 2-4টে বোর্ড দাঁড় করিয়ে দিলে এটা হবে না। জাভেদ তার স্বীকারোক্তিতে বলল, এই আমার পেছনে ওই যে দূরে বাংলাদেশ দেখছেন, বাংলাদেশের ওই মেরিটাইম বর্ডার টপকে এই রাস্তা দিয়েই লস্করে তৈবা জঙ্গি ঢোকাবার কথা বলছিল। তাহলে ঠিক কি জানতো জাভেদ, কি জানে জাভেদ, লস্করে তৈবার ঠিক কি প্ল্যান, কত বড় সমস্যার মুখে ছিলাম আমরা, বুঝতে পারছেন? জাভেদের গ্রেফতারি একটা জিনিস প্রমাণ করলো, একটা বড় নাশকতার ছকের হাত থেকে হয়তো আমরা বাঁচলাম, তবে এখানেই হয়তো শেষ নয়, আরো কড়া ভিজিলেন্স লাগবে। তাই জন্যই তো বিএসএফ, কোস্টাল থানা এরা এখন রেগুলার প্যাট্রোলিং করছে, প্রতিটা বোট চেক করছে, কারণ জাভেদ গ্রেফতার না হলে আমরা জানতেই পারতাম না বাংলার কুমিরমারি সুন্দরবনে এত সহজেই অস্ত্র ঢোকানো যায়। আর একটা তথ্য দিই, এরা সবাই শ্রীনগর কাশ্মীরের বাসিন্দা। লস্করে তৈবা অপারেট করে কাশ্মীরে, তবে উইন্টার মান্থস কিংবা শীতের সময় কাশ্মীরে কোনো এক্সফিল্ট্রেশন সাধারণত হয় না, কারণ বরফে এক্সফিল্ট্রেশন হলে পায়ের ছাপ থেকে যায়, সেখান থেকে লোকেট করা যায়। এটা টেররিস্টদের মোডাস অপারেন্ডি। শীতকালে তারা অন্যত্র চলে যায়, এবং এই মুহূর্তে কাশ্মীরের যে কড়া সিকিউরিটি, তাতে ইনফিল্ট্রেশনের সমস্যা আছে। তাই জন্যই কি লস্করে তৈবা এবার বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটা অল্টারনেটিভ রুট বার করছে ভারতে ঢোকার। আর সেই অল্টারনেটিভ রুটটা কি ঠিক আমার পেছনের এই ইন্ডো বাংলাদেশ ম্যারিটাইম বর্ডার হয়ে এই কুমিরমারির সামনে দিয়ে সুন্দরবনে ঢোকার রুট। এই রুটের কথা বারবার জাভেদ বলেছে তার ইন্টারোগেশনে। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে এই মুহূর্তে হয়তো একটা বড় নাশকতার ছকের হাত থেকে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু আগামী দিনে আরো কড়া হতে হবে আমাদের সিকিউরিটিকে, যাতে আর কোনো জাভেদ, আর কোনো লস্করে তৈবা এমন সাহস না দেখাতে পারে। ক্যামেরা রাজশেখরের সঙ্গে আমি ইলমা সৈয়দ, কুমিরবাড়ি থেকে। জয় হিন্দ।